এরই মধ্যে ডেনমার্কের তরফ থেকে তো একটা প্রস্তাব নেওয়া হয়েছিল এবং তারা গিয়েছিলেন আলোচনা করতে, জেডি ভান্স এবং মার্কো রুবিওর সঙ্গে তারা আলোচনা করেছেন, কিন্তু কোনো রকম কোনো সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত আসেনি। ভেনেজুয়েলার ঘটনা দেখে তো অনেকটাই শঙ্কিত গ্রিনল্যান্ড। যদি এইরকম কোনো ঘটনা নাও ঘটে, রাশিয়া কি ছেড়ে কথা বলবে বা চীন কি ছেড়ে কথা বলবে? কারণ যে রেয়ার আর্থ এখানে রয়েছে সেগুলো তো পরিশোধন হতে ডিরেক্ট চীনে যায়, এবং চীনের একটা অর্থনীতির বড় অংশ জড়িয়ে রয়েছে গ্রিনল্যান্ডের সঙ্গে। দেখুন, চীন খুব অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসিতে বিশ্বাস করে না, বাট চীন খুব ট্যাকটিক্যাল ডিপ্লোমেসিতে বিশ্বাস করে, এবং চীন জানে যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় আমেরিকার উইক পয়েন্ট গুলো আছে, এবং এবং চীন জানে ক্লাস্টার মুভমেন্ট কিভাবে করতে হয়। চীন যদি দেখে যে বেরিয়ে যাচ্ছে, চীন কিন্তু বিভিন্ন রকম ভাবে ওয়ার্ল্ড পলিটিক্সকে অ্যাক্টিভেট করাবার চেষ্টা করবে এবং নিজেও অ্যাগ্রেসিভ মুভমেন্ট করতে পারে। সেক্ষেত্রে চীন এবং আমেরিকার কমন ইন্টারেস্ট যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো একটা অ্যাগ্রেসিভ কাইনেটিক হওয়ার হতে পারে, বাট সেটা শ্যাডো হবে। মানে ধরতে পারেন এমন কোনো কিছু ঘটলো যে ঘটনাতে দুজন সম্মুখে এলো না, কিন্তু অনেক কিছু ঘটে গেল পর্দার আড়ালে। তো চীন এই ধরনের কিছু ঘটনা ঘটাতে পারে, এবং সেটা ঘটনার প্রবণতা আছে বলেই হয়তো ইন্ডিয়া কোনো একটা কারণে এখন একটু ব্যালেন্স এবং সাইলেন্ট ডিপ্লোমেসি নিয়ে এগোতে চাইছে। আপনাদেরকে আরেকবার বলি যে গ্রিনল্যান্ডে মূলত কি রয়েছে, কি রেয়ার আর্থ রয়েছে, রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে যেটা নিয়ে এত টানাটানি। তার মধ্যে হচ্ছে দুটো, জার্মেনিয়াম এবং গ্যালিয়াম বিপুল পরিমাণে মজুত রয়েছে, এবং যে কারণে গ্রিনল্যান্ডের দিকে এত নজর ডোনাল্ড ট্রাম্পের। কারণ কি না, কারণ হচ্ছে এখানে লোক সংখ্যা খুব কম। লোক সংখ্যা কম বলে এখানে যে কম খনিজ বা কম বিরল খনিজ পদার্থ রয়েছে তেমনটা নয়, বিপুল পরিমাণে খনিজ সম্পদের ভান্ডার এই গ্রিনল্যান্ড। এবং যেটা শুভাশিস আমাদেরকে বলছিলেন, এই যে নিচের জায়গাটা অর্থাৎ ভি শেপ, এই জায়গাটার মধ্যেই কিন্তু রয়েছে সেই খনিজ সম্পদের ভান্ডার যেটা এই মুহূর্তে আমেরিকা পেতে চাইছে। এবং আপনাদেরকে আবারও বলি, গ্রিনল্যান্ড কিন্তু কোনো একটা দেশ নয়, ডেনমার্কের একটা কলোনি বলা যেতে পারে এই গ্রিনল্যান্ড। কিন্তু ডেনমার্কই বা গ্রিনল্যান্ডকে কেন ছেড়ে দেবে, সেটা নিয়ে এই মুহূর্তে একটা বড় বিরোধ রয়েছে। আবার আপনাদেরকে বলি, গ্রিনল্যান্ডের এখানে রয়েছে সেই আর্কটিক অঞ্চল, যে আর্কটিক অঞ্চলে এখানে বেশ কিছু জাহাজ যেগুলো ফিউয়েলিংয়ের জন্য যায়, কারণ এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে নজরদারি চালানোর জন্য বা ব্যবসার জন্য এখান থেকে ফিউয়েলিং কিন্তু অত্যন্ত জরুরি হয়ে ওঠে। এবং আমেরিকা চাইছে এই আর্কটিক যে অঞ্চলটা সেটাকে নিজের দখলে নিয়ে এসে একটা নিরাপত্তা বলয় তৈরি করা, কারণ এটা অত্যন্ত পুরনো একটা বেস। আবার এর মধ্যে উঠে আসছে আরও বেশ কিছু তথ্য, কারণ আমরা এইখানে দাঁড়িয়ে যে আলোচনাটা করছিলাম, কারণ মিডল ইস্টে এই মুহূর্তে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে। কি অশান্তির পরিবেশ না, এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে ইরানের একটা লড়াই চলছে, এবং যেটা মনে করা হচ্ছে ইসরায়েলের সঙ্গে ইরানের এই যে কনফ্লিক্ট, তার পেছনেও কিন্তু রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মাথা। কারণ আমরা জানি ইরানের ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ তেলের ভান্ডার, যে তেল এই যে পার্সিয়ান গালফ হয়ে, স্ট্রেট অফ হরমুজ হয়ে এটা বেরিয়ে আসে, কোথায় যায়? চায়নায় যায়, রাশিয়াতে যায়, এবং চায়নাতে যায়, রাশিয়াতে যায়, এবং তারপরে সেটা যায় হচ্ছে চায়নাতে। এবং একই সঙ্গে আপনাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে ব্রিক্সের এই যে চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া, তার মধ্যে কিন্তু ইরানও আমন্ত্রিত। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে। আবার এই যে ইসরায়েলও কিন্তু ভারতের পুরনো অ্যালাই, কারণ আমরা জানি যে ইসরায়েলের থেকে অপারেশন সিন্দুরের সময় অনেক ইকুইপমেন্টস এসেছিল, অনেক ডিফেন্স সামগ্রী এসেছিল, এবং এয়ার ডিফেন্স সিস্টেম যেটা ভারতকে রক্ষা করেছিল এই অপারেশন সিন্দুরে। সুতরাং ইসরায়েলের সঙ্গেও ভারতের পুরনো সম্পর্ক রয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার যদি কোনোভাবে এখানে ইরানে রয়েছে, এই যে ইরানের ভেতরে রয়েছে চাবাহার বন্দর, যেখান থেকে ভারতের সঙ্গে মিডল ইস্ট হয়ে এই যে
ইউরোপের দিকে বাণিজ্যের একটা পথ রয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের সঙ্গে সম্পর্ক যদি খারাপ হয় তাহলে ভারতের বাণিজ্যে একটা প্রভাব আসবে। এবং একই সঙ্গে ভারত, রাশিয়া এবং চায়না যে সম্পর্ক রয়েছে, ব্রিক্সের মাধ্যমে যে সুসম্পর্ক হচ্ছে, সেখানেও কি ডোনাল্ড ট্রাম্প কোথাও একটা ভয় দেখাতে চাইছেন? তাই কি এই ব্যবস্থা? কারণ আপনাদেরকে বলি, এই যে ওমান, ইয়েমেন, সৌদি আরবিয়া, কুয়েত, কাতার, এই যে জায়গাগুলো, এরা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে, বিশেষ করে কাতার, কুয়েত এবং সৌদি আরবিয়া, এই জায়গাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আমেরিকা তাদের বেস বানিয়ে রেখেছে। যেমন কাতার এয়ারবেস, সেই জায়গাটাও কিন্তু আমেরিকা তাদের এয়ারবেস বানিয়ে রেখেছে। সুতরাং মিডল ইস্টে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। তার মধ্যে এবার গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুতরাং সব নিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। গ্রিনল্যান্ডে যে শুধুমাত্র বিরল খনিজ রয়েছে সেটা নয়, গোটা বিশ্বে যদি পানীয় জলের ভান্ডার কোনো একটা সময় শেষ হয়ে যায়, মানে সুস্বাদু পানীয় জল, তাহলে গ্রিনল্যান্ড থেকে কিন্তু গোটা বিশ্বে সেই সুস্বাদু পানীয় জল তারা সরবরাহ করতে পারবে। সুতরাং সব মিলিয়ে আমেরিকার নজরে এখন বিশ্বের বিভিন্ন দেশ। আমি শুভাশিসের কাছে এই জায়গাটায় আসবো। এই যে গোটা বিশ্বের মধ্যে একটা টানাপোড়েন, একটা যুদ্ধ পরিস্থিতি, তাহলে আবার কি একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? ভারত তাহলে কার পক্ষ নেবে এই মুহূর্তে? এই গত কিছুক্ষণ ধরে যেটা এক্সপ্লেন করছিলেন তার মধ্যে হয়তো আপনি একটা অদ্ভুত কথা বললেন, যেটা কিন্তু যদি দর্শকরা বোঝে তারা কিন্তু গোটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেটা হলো ব্রিক্স আগত। ভালো করে বুঝবেন আমার ইকুয়েশনটা। একদম। ব্রিক্স অ্যানাউন্স হয়ে গেছে, লোগো পাবলিশ হয়ে গেছে, ব্রিক্স আগত। ব্রিক্স কিন্তু হওয়ার কথা ছিল জুন জুলাইয়ে, ব্রিক্স হচ্ছে এখন জুলাই আগস্টে। ঠিক আছে, এক মাসটা কিন্তু ডিপ্লোমেসিতে কম কথা নয়, সেখানে হচ্ছে। যেই মুহূর্তে ব্রিক্স হচ্ছে, কেন ব্রিক্সটা এখানে ইম্পর্টেন্ট? কারণ ইন্ডিয়া প্রেসিডেন্সি করছে, সেটা তো আগেই অ্যানাউন্স হয়ে গেছিল, সেটা মূল কথা না। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে বহু নতুন দেশ তারা আগ্রহ জানিয়েছে ব্রিক্সে অন্তর্ভুক্ত হওয়ার এবং ব্রিক্সের সাথে জোড়ার, যার মধ্যে বহু নাম, বহু আঙুল আপনি যেখানে যেখানে দিলেন, এরকম বহু দেশ তার মধ্যে ইনক্লুডেড। সেই দেশগুলো যদি ব্রিক্সের সাথে জুড়ে যায়, মানে জুলাই আগস্ট মাসে, তাহলে কিন্তু ওয়ার্ল্ড ইকুয়েশন শিফট হয়ে যাচ্ছে টুয়ার্ডস ব্রিক্স। যদি ব্রিক্সের দিকে ওয়ার্ল্ড ইকুয়েশন শিফট হয়ে যায়, এর পরের প্রেসিডেন্সিটা হচ্ছে চায়না প্রেসিডেন্সি, যেটা অলরেডি আমরা জানি। চায়না কোন দেশ? সেই দেশ যার ইনভেস্টমেন্ট গুলোর উপরে ইউএস এর ডাইরেক্ট থাবা বসিয়েছে। চায়না কোন দেশ? যার নিজস্ব ইনভেস্টমেন্ট গুলোকে ইউএস এ নষ্ট করেছে সযত্নে। তার মানে, আর চায়না যখন প্রেসিডেন্সিতে ব্রিক্স যাচ্ছে, তখন ব্রিক্সের কাছে কি কি আছে? প্রচুর মেম্বার আছে, প্রচুর এমন দেশ আছে যারা ইউএস এর দ্বারা পীড়িত, এবং তারা একটা ক্লাব ফর্ম করেছে। সেই ক্লাব ফর্ম নিয়ে তারা যাচ্ছে চায়নার কাছে। এবার চায়না যদি সেখানে মিলিশিয়া কন্টেন্ট তৈরি করে, অর্থাৎ মিলিটারি এনগেজমেন্টের কথা তৈরি বলে, কিংবা ডলারাইজেশন না হলে লোকাল কারেন্সিটার উপরে স্তম্ভ বসিয়ে দেয়, তাহলে কিন্তু ইউএস এর ট্রেড লাইন একদম বিপর্যস্ত হয়ে পড়বে।